এই কথাটা তো আপনি শুনেছেন, সমস্ত কালচারেই এঙ্গেজমেন্টের সময় পাত্র পাত্রীকে একটি হীরের আংটি দেয়। মানুষের মনে হয় হীরে হলো ভালোবাসার প্রতীক। যেভাবে হীরেকে ভাঙা যায় না, একইভাবে আপনাদের ভালোবাসাকেও ভাঙা যাবে না। যেভাবে হীরে হলো রেয়ার, একইভাবে আপনাদের ভালোবাসাটা হলো রেয়ার। আর আপনি আপনার স্ত্রীকে যত দামি ডায়মন্ড গিফট করবেন, এটা আপনার ভালোবাসার তত মজবুত চিহ্ন হবে। কিন্তু আপনি কি জানেন, এর মধ্যে অনেক কথা হলো মিথ্যে। প্রথম কথা হলো, হীরে কোনো রেয়ার জিনিস নয়। খাদানের মধ্যে প্রচুর পরিমাণে হীরে পাওয়া যায়, কিন্তু হীরের মার্কেটিং এমনভাবে করা হয়েছে যে মানুষের মনে হয় এই হীরে হয়তো রেয়ার। আর যেহেতু মানুষের মনে হয় এই হীরে হলো রেয়ার, এই কারণেই মানুষ হীরের জন্য অনেক বেশি টাকা দিতে রাজি হয়ে যায়। 1990 সালের আগের দিকে ডি বিয়ার্স নামের একটি কোম্পানি দ্য ডায়মন্ড ফর এভার নামের একটি অ্যাড ক্যাম্পেইন করে, অর্থাৎ হীরে হলো চিরদিনের জন্য। আর আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো ডি বিয়ার তাদের মার্কেটিংয়ে প্রথমবার ব্যবহার করে। আর ওই সময় থেকেই বিয়েতে ডায়মন্ড দেওয়ার রীতি শুরু হয়। এর আগে মানুষ বিয়েতে গহনা এবং উপহার দিত, ডায়মন্ড দেওয়ার রীতি ছিল না। কিন্তু যখন থেকে ডি বিয়ার্স কোম্পানি নিজেরাই মার্কেটিং ক্যাম্পেইন শুরু করে, তখন থেকেই বিয়েতে ডায়মন্ড দেওয়া একটি নিয়মে পরিণত হয়। আর আজ তো এই ডায়মন্ড ছাড়া বিয়েই হয় না। কোম্পানি তাদের হীরে বিক্রি করার জন্য স্টোরি টেলিংকে ব্যবহার করে। আর আজকের এই ভিডিওটি এই সম্পর্কেই, যে আপনি কিভাবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস বিক্রি করতে পারবেন, অন্য মানুষদেরকে আপনার কথা মানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা ছিল ছোট্ট একটি উদাহরণ যে কিভাবে সাধারণ একটি স্টোরি সমগ্র সোসাইটিকে পরিবর্তন করে দেয়। এই কেসে ওই স্টোরিটা সত্যিও ছিল না, কিন্তু তারপরেও এর এফেক্ট সমগ্র পৃথিবীর উপরে পড়েছে। আর এখন হয়তো আপনি এটা জেনে গেছেন, ডায়মন্ড কেবলমাত্র ইমোশনাল ভ্যালুর কারণেই হাই প্রাইসে বিক্রি হয়, এই জন্য নয় যে ডায়মন্ড হলো অনেক বেশি রেয়ার। দেখুন, স্টোরি প্রতিটা কালচারের অনেক বড় একটি অংশ। আগেকার দিনে মানুষ আগুন জ্বালিয়ে চারিদিকে বসে একে অপরকে গল্প শোনাতো। আমাদের ছোটবেলায় আমাদেরকে দাদা দিদি গল্প শুনিয়েছে, আর এটা আমাদের জন্য একটি বন্ডিং এক্সপিরিয়েন্স। এছাড়া প্রতিটা ধর্ম, প্রতিটা কালচার এবং প্রতিটা দেশেই কিছু স্টোরি অবশ্যই থাকে। এই স্টোরিগুলো আমাদেরকে মোরালিটি লেসন দেয়, আর আমাদেরকে শেখায় যে কোনটা ভুল আর কোনটা ঠিক। রিলিজিয়ানের মধ্যে যে সমস্ত স্টোরিগুলো বলা হয়, সেগুলো সত্যি না মিথ্যা সেটা তো আমি জানি না, কিন্তু একটা কথা তো পরিষ্কার, এই স্টোরিগুলোর কারণেই আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনি একটি ছোট্ট বাচ্চাকে বলেন তার লোভ করা উচিত নয়, সবসময় সততার সঙ্গে নিজের কাজ করা উচিত, তাহলে ওই বাচ্চাটা হয়তো এই কথাটা বুঝতে পারবে না। কিন্তু যদি আপনি ওই বাচ্চাটাকে একটি সৎ কাঠুরের গল্প শোনান, যেখানে গল্প শেষে ওই কাঠুরি 3টে কুড়ুল পেয়ে যায়, তাহলে ওই বাচ্চাটি বুঝে যাবে সততার কারণে লং টাইমে সে অনেক বেশি খুশি পাবে। যখন আমরা লিখতে জানতাম না, তখন কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশনকে এই স্টোরির মাধ্যমেই নেক্সট জেনারেশনকে বলা হতো। স্টোরি মনে রাখা সহজ। যেখানে আপনার 10 লাইনের একটি অ্যান্সার মনে রাখতে কঠিন মনে হয়, সেখানে আপনি 2 ঘন্টার একটি সিনেমার স্টোরি খুব সহজেই মনে রাখতে পারবেন। স্টোরি না কেবল এন্টারটেইনিং এবং এডুকেশনের জন্য, বরং এটা লং টাইম পর্যন্ত ইনফরমেশন ট্রান্সফার করার একটি মাধ্যম। এতক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চয়ই এই স্টোরির গুরুত্বটা বুঝে গেছেন। আপনি নিশ্চয়ই এটা বুঝে গেছেন মার্কেটিংয়ে স্টোরিকে ব্যবহার করে কোম্পানি কত বেশি প্রফিট রোজগার করছে। আপনি এটাও জেনে গেছেন প্রতিটা কালচার এবং প্রতিটা রিলিজিয়নের মধ্যে এই স্টোরির মাধ্যমে তাদের লেসন মানুষের মাঝে পৌঁছে দেয়। আর এখন আসি মেন পয়েন্টে, কি হবে যদি আপনিও এই রকমের কোনো পাওয়ারফুল স্টোরি লেখা শিখতে পারেন? যদি আপনি ভালোভাবে স্টোরি শোনানো শিখতে পারেন, তাহলে আপনি ইনফ্লুয়েন্স এবং পারসেপশনে এক্সপার্ট হয়ে যাবেন। আপনি না কেবল একটি ইন্টারেস্টিং মানুষ হয়ে উঠবেন, বরং আপনার মধ্যে অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করার ট্যালেন্ট চলে আসবে। আর যখন আপনি অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, তখন আপনি আপনার পছন্দের জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন, আপনি আপনার পছন্দের মেয়েকে ডেটে নিয়ে যেতে পারবেন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য রাজি করাতে পারবেন, আপনি আপনার সন্তানদের একটি ভালো মানুষ তৈরি করতে পারবেন, অনেক বেশি কাস্টমার এবং ক্লায়েন্ট জিততে পারবেন, আর বড় বড় কোম্পানিদের আপনার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি করাতে পারবেন। আর এখন প্রশ্ন হলো, একটি ভালো স্টোরি কিভাবে লিখতে হয়? তাহলে বলি, আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর বেশিরভাগ স্টোরি একই রকমের ফর্মুলার উপরে নির্ভর করে তৈরি। উদাহরণ হিসাবে একটি সহজ স্টোরি ফর্মুলা, যেটাকে র্যাগ টু রিচেস বলা হয়, যেখানে আমাদের হিরো শুরুতে অনেক গরিব থাকে, তার লাইফে কোনো কিছুই ঠিকঠাক চলে না, আর এরপরে ওই হিরোর একটি আইডিয়া আসে, আর ওই আইডিয়ার উপরে কাজ করা শুরু করে, আর লাইফে অনেক চ্যালেঞ্জ আসে। একটি পয়েন্টে এসে ওই চ্যালেঞ্জে হিরোকে নিরাশ করে দেয়, কিন্তু তারপরেও হিরো হার মেনে নেয় না, পরিশ্রম করতে থাকে এবং সবশেষে ওই হিরো জিতে যায়। আর এই ফর্মুলার উপরে আপনি হাজারো স্টোরি দেখেছেন ও শুনেছেন। থমাস অ্যালভা এডিসন, জে.কে রাউলিং, জ্যাক মা, এমন অনেক মানুষের জীবনের গল্পটা এই রেগ টু রিচেস ফর্মুলাকে ফলো করে। এছাড়া অনেক সুপারহিরোর গল্প এই ফর্মুলা ফলো করেই তৈরি করা, যেমন কেজিএফ, ফার্জি সিরিজ, কোই মিল গায়ের মতো ফেমাস সিনেমাও
এই ফর্মুলাটা ফলো করেই তৈরি হয়েছে। দ্বিতীয় ফর্মুলা, হিরোজ জার্নি। এখানে আমাদের হিরো নিজের লাইফে অনেক খুশিতে থাকে, আর এরপর ওই হিরোর লাইফে একটি মুহূর্ত আসে যা তাকে তার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে যেতে বাধ্য করে। আর এরপরে হিরো অনেক এক্সাইটিং একটি জার্নিতে যায়, আর সেখানে ওই হিরো একটি মেন্টরের সাক্ষাৎ পায়, যে মেন্টর ওই হিরোর মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্টকে চিনতে শেখায়। আর হিরো ওই ট্যালেন্টকে চিনে নিয়ে তার উপরে কাজ করা শুরু করে। আর অনেক পরিশ্রম করার পরেও হিরো বারবার ফেল হয়ে যায়, আর ডিপ্রেশনের মতো অবস্থায় হিরো নিজের মধ্যে থাকা গোপন ট্যালেন্টকে বার করে আর পুনরায় পরিশ্রম করা শুরু করে, আর এইবার ওই হিরো জিতে যায়। আর এই ফর্মুলার উপরে আপনি হলিউডের অনেক মুভি দেখেছেন, যেমন হাঙ্গার গেম, হ্যারি পটার, স্টার ওয়ার। এই সমস্ত সিনেমাতে কমন কি আছে? এগুলো হলো ব্লকবাস্টার মুভি, যা আজও মার্চেন্ডাইজ এবং টয়েজের সাহায্যে $1,000,000 রোজগার করছে। চলুন আর একটি স্টোরি ফর্মুলার উদাহরণ দেখা যাক, সেভ দ্য ক্যাট। এটা কোনো কমপ্লিট স্টোরি ফর্মুলা তো নয়, কিন্তু এটা হলো স্টোরির একটি ইম্পর্টেন্ট পার্ট। পুরনো সিনেমাতে অনেকবার এটা দেখানো হতো, একটি বিড়াল একটি গাছের মধ্যে আটকে গেছে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। সমস্ত মানুষ ওই বিড়ালটাকে ইগনোর করে এগিয়ে যাচ্ছে, আর একটি মেয়ে ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং সে অনেক বেশি চিন্তায় আছে। ওই মেয়েটি বিড়ালটাকে বাঁচাতে চায়, কিন্তু ওই মেয়েটি বুঝতে পারছে না সে কি করবে। আর তখনই এন্ট্রি হয় আমাদের হিরোর, আর আমাদের হিরো কোনো কিছু না ভেবেই গাছের উপরে উঠে পড়ে আর ওই বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ওই মেয়েটি ওই ছেলেটিকে পছন্দ করে নেয়, আর বাকি মানুষগুলো তাদের করা ইগনোরেন্সের জন্য লজ্জিত হয়, আর ওই হিরো হিরো হয়ে ওঠে। প্রতিটা ভালো স্টোরির মধ্যেই একটি এই সেভ দ্য ক্যাট মোমেন্ট থাকে, যেখানে হিরো ওই ভালো কাজটা করে দেখায় যে কাজটা করার অন্য মানুষের মধ্যে সাহস নেই অথবা ক্ষমতা নেই। চলুন আর একটি স্টোরি রাইটিং ফর্মুলা দেখে নেওয়া যাক, যেটা বিগত বেশ কিছু বছর ধরে অনেক পপুলার হয়েছে, সুপারহিরো অরিজিন স্টোরি ফর্মুলা। এই ফর্মুলাটা আপনি স্পাইডারম্যান, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক প্যান্থার এবং অ্যান্টম্যানের মতো সিনেমাতে দেখতে পাবেন। এই সমস্ত স্টোরির শুরুতে আমাদের হিরো একদম লুজার থাকে, এদের অন্য মানুষ মজা ওড়ায়, এরা পড়াশোনাতে দুর্বল হয়, আর এদের মধ্যে অনেক ইনসিকিউরিটি থাকে। আর এরপরে এরা হঠাৎ করে এমন একটি জিনিস পেয়ে যায় যার কারণে এদের মধ্যে সুপার পাওয়ার চলে আসে। আর এই স্টোরির মধ্যে স্পেশাল জিনিস হলো, যে কারণে আমাদের হিরো সুপার পাওয়ার পায়, ওই একই কারণে ভিলেন সুপার পাওয়ার পেয়ে যায়। আর পাওয়ারকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই তাকে হিরো অথবা ভিলেন তৈরি করবে। আয়রন ম্যান তার তৈরি করা স্যুটের সাহায্যে পাওয়ার অর্জন করে, আর ওই স্যুট ব্যবহার করে ভিলেনও পাওয়ার পেয়ে যায়। আর সবশেষে আয়রন ম্যান নিজের তৈরি করা ভিলেনের সঙ্গে লড়াই করে আর তাকে হারিয়ে দেয়। ক্যাপ্টেন আমেরিকা যে সিরামের কারণে ক্যাপ্টেন আমেরিকা তৈরি হয়, ওই একই সিরামের কারণে রেড স্কাল্প পাওয়ার পায়। সবশেষে দুইজন লড়াই করে আর ক্যাপ্টেন আমেরিকা জিতে যায়। ব্ল্যাক প্যান্থার সিনেমাতেও শেষের দিকে দুটো ব্ল্যাক প্যান্থার একে অপরের সঙ্গে লড়াই করে। একইভাবে দ্য ম্যান অফ স্টিলের মধ্যে সুপারম্যান নিজের মতোই একটি এলিয়েনের সঙ্গে লড়াই করে। এদের কাছে ক্ষমতা একই রকমের, কিন্তু তারপরেও প্রতিবার হিরো নিজের পাওয়ার ভালো কাজে ব্যবহার করে, আর অন্যদিকে ভিলেন ওই ক্ষমতা টাকা, পাওয়ার এবং কন্ট্রোলের জন্য ব্যবহার করে। আর এই স্টোরিগুলো আমাদেরকে একটি মেসেজ দেয়, প্রতিটা মানুষই হলো এক, কিন্তু কিভাবে আপনি আপনার এই পাওয়ারকে ব্যবহার করবেন সেটাই আপনাকে হিরো অথবা ভিলেন তৈরি করবে। যদি একটা স্টোরিকে সঠিকভাবে লেখা যায়, তাহলে স্টোরি না কেবল আপনাকে অনেক বেশি টাকা রোজগার করে দেবে, বরং এই স্টোরি একটি ভালো সোশ্যাল মেসেজও দিতে পারে। আর যদি আপনি এই স্টোরি টেলিংয়ের ফর্মুলাগুলো শিখে নিতে পারেন, তাহলে আপনি একটি ভালো স্টোরি লিখে না কেবল আপনার প্রোডাক্টকে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, বরং আপনি আপনার ব্র্যান্ডের ইমেজ বিল্ড করতে পারবেন। আর আপনি এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি আপনার কাস্টমার বাড়াতে পারবেন, আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন, আর আপনি একটি লয়াল কাস্টমার বেস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।